আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজ আমি উপস্থিত হয়েছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সিলেবাসে অন্তর্ভুক্ত ভাষা বিষয়টি নিয়ে আলোচনা করতে। আমরা আমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিকের সিলেবাস সমাপ্ত করে এখন পুনরালোচনামূলক ক্লাসে উপস্থিত হয়েছি। ভাষা বিষয়টি আমরা শ্রেণীকক্ষে আলোচনা করেছি। আজ আমরা আবার আলোচনা করে আমরা এই বিষয়টি পুনরায় স্মৃতিতে গ্রহণ করব। ভাষা আমাদের খুব পরিচিত একটি বিষয়, যার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি। ভাষা ব্যবহারের ফলেই একজন মানুষের মনের ভিতরে যে কথা লুকিয়ে থাকে তা খুব সহজেই প্রকাশ পায়। বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা ব্যবহৃত হয়। বাংলা ব্যাকরণে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখব যে ভাষা কী এবং কী ধরনের ভাষা আছে বা ভাষার প্রকারভেদ কী। প্রথমে আমরা দেখব যে ভাষার সংজ্ঞায় বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা কি বলেছেন। বিখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ভাষা কি আমরা এখন দেখব মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। অনেক কঠিন মনে হচ্ছে? সহজ সরল ভাষায় আমরা এই সংজ্ঞাটিকে নিচের চরণগুলোতে দেখতে পারি। নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকেই ভাষা বলে। অর্থাৎ যে সংজ্ঞাটি সুনীতি কুমার চট্টোপাধ্যায় দিয়েছেন তার মূল কথা হচ্ছে, মানুষ মুখ দিয়ে যদি এমন কোনো ধ্বনি বের করে যার কোনো অর্থ আছে যা অন্যরা বুঝতে পারে, তাই হচ্ছে ভাষা। এখানে সবচেয়ে শেষে যে লাইনটি দেখা যাচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। স্থান, কাল ও সমাজ ভেদে ভাষার রূপভেদ দেখা যায়। অর্থাৎ যদি স্থানের পরিবর্তন ঘটে অথবা কালের পরিবর্তন ঘটে অথবা সমাজের পরিবর্তন ঘটে, তাহলে ভিন্ন ভিন্ন ভাষার আমরা দেখা পাই। যেমন আমাদেরই দেশে বিভিন্ন অঞ্চলের মানুষ বাংলাকে বিভিন্ন রূপে উচ্চারণ করে, তাই স্থানের পরিবর্তনে আমরা দেখি যে ভাষা পরিবর্তিত হচ্ছে। আবার আমাদের দেশে মানুষ যেভাবে বাংলায় কথা বলে, আবার আমরা যদি ইংল্যান্ডে যাই দেখব যে সেখানে মানুষ কীভাবে কথা বলছে অন্য একটি ভাষায়। অর্থাৎ স্থান, কাল আর সমাজের পরিবর্তনে ভাষার পরিবর্তন দেখা যায়। এই জন্য গুরুত্বপূর্ণ কারণ তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে প্রায়শই আসে যে নিচের কোনটির ক্ষেত্রে ভাষার রূপভেদ দেখা যায়। এর মধ্যে স্থান, কাল ও সমাজের যে কোনো একটি থাকলে তোমরা সেই উত্তরটি দিবে। এখন আমরা দেখব যে কয়েক ধরনের ভাষা, অর্থাৎ ভাষার বিভিন্ন রূপ। যেমন মাতৃভাষা, যেটি আমরা জন্মের পর থেকেই শিখে আসি মায়ের কাছ থেকে। মায়ের কাছ থেকে একটা শিশু যেই ভাষা শিখে আসে তাকেই বলা হয় মাতৃভাষা। এখানেও কিন্তু মাতৃভাষার সংজ্ঞাটি একটু বিস্তারিতভাবে দেওয়া আছে এবং ব্যাখ্যাও দেওয়া আছে যে মাতৃভাষা কী। বিভিন্ন অঞ্চলের মানুষের মাতৃভাষাও দেওয়া আছে। আমাদের বাঙালি জাতির মাতৃভাষা কী আমরা সবাই জানি, সেটি হচ্ছে বাংলা। তোমাদের বইয়ে মাতৃভাষার মধ্যে দেখবে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন অঞ্চল, যেমন ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড রাজ্য, মিয়ানমারের রাখাইন রাজ্য, এসব স্থানে কিন্তু বাংলা প্রচলিত। অনেকের মাতৃভাষায় কিন্তু বাংলা। শুধুমাত্র বাংলাদেশের মানুষের মাতৃভাষায় যে বাংলা তা নয়, এখানে যে সকল অঞ্চলের কথা বলেছে তাদের মধ্যে অনেকগুলোর দেশের মাতৃভাষায় কিন্তু বাংলা। এছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিভিন্ন দেশে কিন্তু বাংলাভাষী জনগণ বসবাস করে। এখানে দেখো একটি তথ্য আছে, সেটি হচ্ছে পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা। এটি কিন্তু তোমরা অবশ্যই বইয়ে দাগাবে যে পৃথিবীর কত কোটি মানুষের মাতৃভাষা বাংলা, প্রায় 30 কোটি। আর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটি হচ্ছে
মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কততম? অর্থাৎ কতজন মানুষ বাংলায় কথা বলে, এই সংখ্যার বিবেচনায় বাংলা ভাষার স্থান হচ্ছে চতুর্থ। এই দুটিও বহু নির্বাচনী প্রশ্নে অনেক সময় চলে আসে। এখন আমরা দেখব রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা কি? রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। অর্থাৎ অফিস আদালতে সব জায়গায় যেই ভাষাটি ব্যবহার করা হয় এবং সেই দেশের সংবিধান যেই ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়, সেটি কিন্তু আমরা রাষ্ট্রভাষা বলে জানি। একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভাষার ব্যবহার থাকতে পারে, স্বাভাবিক। যেমন আমাদের দেশেও কিন্তু বাংলায় অনেকে কথা বললেও ভিন্ন ভিন্ন ভাষায়ও অনেকে কথা বলে, যেমন চাংমা, আচিক, মণিপুরি ইত্যাদি ভাষা আছে। কিন্তু প্রশাসনিক কাজে অফিসে আদালতে যে ব্যবহার হয়, সেই যে একটি নির্দিষ্ট ভাষা এক বা একাধিক হতে পারে, সেই ভাষাটি হচ্ছে রাষ্ট্রভাষা। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে কী দেওয়া আছে? যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা কি? বাংলা। অর্থাৎ আমাদের মাতৃভাষাও বাংলা, আমাদের রাষ্ট্রভাষাও বাংলা, দুটোর মধ্যে মিল আছে। এখানে একটি বহু নির্বাচনী প্রশ্ন আছে যে বাংলাদেশের সংবিধানের কততম ভাগের কততম অনুচ্ছেদে এই তথ্যটি দেওয়া আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। তোমরা দেখে রাখবে, প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে আছে। এটিও তোমরা বইয়ে দাগিয়ে ফেলবে। এখন আমরা দেখব ভাষার দুটি রূপভেদ। দুই ধরনের ভাষা আমরা দেখি, একটি হচ্ছে সাধু ভাষা, আর একটি হচ্ছে চলিত ভাষা। অর্থাৎ বাংলাকে এই দুটি রূপে ব্যবহার করতে আমরা দেখি। প্রথমে আমরা দেখব যে সাধু ভাষা কি। যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই সাধু ভাষারীতি। সাধু ভাষাটির বৈশিষ্ট্য দেখো কীরকম, গম্ভীর থাকবে, প্রচুর সংস্কৃত বা তৎসম শব্দ থাকবে, আর ক্রিয়াপদগুলা অর্থাৎ যে কাজ বোঝায় এমন পদগুলো কী হবে? প্রাচীন নিয়ম অনুসরণ করে উচ্চারিত হবে। এবং এই ভাষায় কি থাকবে না? কোনো ধরনের আঞ্চলিকতা থাকবে না। যেমন একটি উদাহরণ দেওয়া হয়েছে এখানে, এক ব্যক্তির 2টি পুত্র ছিল। এটি লিখিত রূপে কিন্তু দেখা যায়। সাধু ভাষা কিন্তু আমরা মৌখিক ব্যবহার দেখি না বর্তমানে, শুধু লিখিত গদ্যে আমরা মাঝে মাঝে সাধু ভাষার দেখা পাই। আর চলিত ভাষা কি? ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে গড়ে ওঠে। এই ভাষারীতিকেই চলিত ভাষারীতি বলে। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যে কোন অঞ্চলের মানুষের মুখের ভাষার রূপটি চলিত ভাষা নামে পরিচিত, সেটি হচ্ছে ভাগীরথী নদীর তীরবর্তী স্থানের মানুষের মুখের ভাষা। তাহলে এটিও বহু নির্বাচনী প্রশ্নে চলে আসে, এই নদীর নামটি। এই মানুষের মুখের ভাষাগুলো কি হয়? আস্তে আস্তে কিছুটা পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয় চমৎকার বাকভঙ্গির সাহায্যে। এই ভাষারীতিকে আমরা বলি চলিত ভাষারীতি। এটি কিন্তু লিখিত এবং মৌখিক দুটি ব্যবহারই আছে, এবং দুটি কিন্তু মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। যেমন কিছুক্ষণ আগে যে উদাহরণটা আমরা দেখেছিলাম, তার চলিত রূপ কি? একজন লোকের 2টি ছেলে ছিল। তাহলে আমরা দেখলাম সাধু ভাষারীতির সংজ্ঞা এবং চলিত ভাষারীতির সংজ্ঞা। এখন আমরা দেখব সাধু ভাষারীতির বৈশিষ্ট্য। সাধু ভাষার বৈশিষ্ট্য, চলিত ভাষার বৈশিষ্ট্য আমাদের জন্য জানা খুব গুরুত্বপূর্ণ, কারণ 4টি যে অপশন দেওয়া থাকে তার মধ্যে হয়তো 3টি দেওয়া থাকবে সাধু ভাষারীতির বৈশিষ্ট্য থেকে এবং একটি দেওয়া থাকবে চলিত ভাষারীতির বৈশিষ্ট্য থেকে। এবং প্রশ্ন করা হবে যে নিচের কোনটি সাধু ভাষারীতির বৈশিষ্ট্য নয়। তাহলে তোমরা সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই বৈশিষ্ট্যগুলি খুব ভালোভাবে পড়বে। প্রথম বৈশিষ্ট্যটি দেখি আমরা, সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়, অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সাধু ভাষা কোনোভাবেই পরিবর্তিত হবে না, অঞ্চলের পরিবর্তন হোক অথবা সময়ের পরিবর্তন হোক, সাধু ভাষা সবসময় অপরিবর্তিত থাকবে। এই ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে
এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, অর্থাৎ ব্যাকরণে কোনো একটি বিষয়ের যে সকল নিয়ম দেওয়া আছে সব কিছু মেনে চলে কি সাধু ভাষারীতি। সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে। এইটি প্রশ্ন আসে যে সাধু ভাষায় কোন শব্দের ব্যবহার বেশি, তৎসম বা সংস্কৃত শব্দের। সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার করা হয়, তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়। যেহেতু সাধু ভাষায় প্রচুর পরিমাণে তৎসম শব্দের ব্যবহার হয়, তাই এর যে মৌখিক ব্যবহার তা অনেকটাই কম। বর্তমানে তো সাধু ভাষা শুধুমাত্র লেখায় ব্যবহৃত হয়, এটি কথাবার্তা, বক্তৃতা বা ভাষণে ব্যবহারের উপযোগী নয়। সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহৃত হয়। এটিও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে সর্বনাম পদ আর ক্রিয়াপদ সাধু ভাষার ক্ষেত্রে পূর্ণরূপে ব্যবহৃত হয়, আর চলিত ভাষার ক্ষেত্রে সংক্ষিপ্তভাবে ব্যবহৃত হয়। আমরা এই আলোচনার শেষে উদাহরণ দেখে বুঝতে পারব যে পূর্ণরূপ আর সংক্ষিপ্ত রূপটি কী। এখন আমরা দেখব চলিত ভাষারীতির বৈশিষ্ট্য। চলিত ভাষা সর্বজনগ্রাহ্য, মার্জিত ও গতিশীল ভাষা। সর্বজনগ্রাহ্য মানে সবার নিকট গ্রহণীয়, এবং এই ভাষা অনেক বেশি গতিশীল, তাই এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে। এটি পরিবর্তনশীল। এখানে কিন্তু আমরা পার্থক্যটা দেখতে পাচ্ছি যে সাধু ভাষা পরিবর্তিত হয় না, কিন্তু চলিত ভাষা কি হয়, পরিবর্তনশীল। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে এই ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়মকানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ ব্যাকরণে যে সকল নিয়মকানুন প্রাচীনকাল থেকে প্রচলিত হয়ে আসছে তা দিয়ে এই ভাষার সকল শব্দকে আর এই ভাষাকে ব্যাখ্যা করা সম্ভব হয় না। চলিত ভাষারীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে এটি বেশ সাবলীল, চটুল ও জীবন্ত। অর্থাৎ এটি ব্যবহার করা অনেক বেশি সুবিধাজনক এবং শুনতেও খুব ভালো লাগে এবং অনেক বেশি প্রাণবন্ত মনে হয়। বলার ও লেখার ভাষা বলেই এই ভাষা বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপ ও সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত উপযোগী। অর্থাৎ যেহেতু খুব সহজেই বলা যায় এবং অনেক বেশি সাবলীল, তাই বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপ এবং দৈনন্দিন যে আলাপ আলোচনা তার জন্য চলিত ভাষারীতি সবচেয়ে বেশি উপযোগী। শেষ বৈশিষ্ট্যটি হচ্ছে চলিত ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেটি আমরা দেখেছিলাম যে সাধু ভাষার ক্ষেত্রে পূর্ণ রূপ ব্যবহৃত হয় এবং চলিত ভাষার ক্ষেত্রে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সাধু ভাষারীতি এবং চলিত ভাষারীতির পার্থক্য। কিছুক্ষণ আগে আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়লাম সেগুলোর উপর ভিত্তি করে সাধু এবং চলিত ভাষাকে পাশাপাশি স্থাপন করা হয়েছে এবং এর বৈশিষ্ট্যগুলো পাশাপাশি লিখে তুলনামূলক এখানে একটি তালিকা দেওয়া হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটোর মধ্যে কী পার্থক্য আছে। প্রথমে দেখতে পাচ্ছি সাধু ভাষারীতি সর্বজনগ্রাহ্য লেখার ভাষা, আর চলিত ভাষা কি মুখের ও লেখার ভাষা। দুই ক্ষেত্রে চলিত ভাষা ব্যবহৃত হয়। সাধু ভাষা কী করে, ব্যাকরণের নিয়ম মেনে চলে, কিন্তু চলিত ভাষা কী করে না, ব্যাকরণের প্রাচীন নিয়ম মেনে চলে না। সাধু ভাষায় কিন্তু পদবিন্যাস আমরা দেখেছি সুনির্দিষ্ট, আর চলিত ভাষায় কি হয়, অনেক সময় পরিবর্তিত হয়। সাধু ভাষায় সংস্কৃত শব্দের ব্যবহার বেশি, আর চলিত ভাষায় কি ঠিক বিপরীতটা, সংস্কৃত শব্দের ব্যবহার তুলনামূলক অনেক কম। সাধু ভাষা কিসের উপযোগী নয়, আমরা কিছুক্ষণ আগেই পড়েছি, বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী নয়। চলিত ভাষা কিন্তু এই তিনটি কাজেই খুব বেশি উপযোগী। 6 নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে সাধু ভাষার সর্বনাম, ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়, আর চলিত ভাষায় কী হয়, এই পদগুলোর সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সাধু ভাষা গুরুগম্ভীর, দুর্বোধ্য ও মন্থর। গুরুগম্ভীর মানে হচ্ছে এর ভাষা গম্ভীর, দুর্বোধ্য মানে অনেক সময় সাধু ভাষার শব্দগুলোর কারণে বোঝা একটু কঠিন হয়ে যায়, অর্থাৎ যা সহজে বোঝা যায় না। এবং মন্থর মানে অনেক ধীরস্থির, অর্থাৎ গতিশীল না। কিন্তু চলিত ভাষা কি চটুল মানে চঞ্চল ভাষা, এটি খুব সরল এবং সাবলীল, খুব সহজেই বলা যায় এবং বোঝা যায়।
সাধু ভাষারীতি অপরিবর্তনীয়, তাই কৃত্রিম। অনেক দিন যাবৎ যদি একই রকম থাকে, গতিশীলতা না আসে, তাহলে সেই জিনিসটাই কিন্তু সহজ সরল মনে হয় না, মনে হয় কি কৃত্রিম। কিন্তু চলিত ভাষা কি পরিবর্তনশীল, তাই কিন্তু এটাকে কৃত্রিম মনে হয় না, মনে হয় জীবন্ত। তাহলে এই যে আমরা তালিকাটি পাশাপাশি দেখলাম, সাধু ভাষারীতির বৈশিষ্ট্য এবং চলিত ভাষারীতির বৈশিষ্ট্য, এটি যদি আমরা একসাথে পড়ি তাহলে কিন্তু যেমন পার্থক্যটিও বোঝা যায়, ঠিক তেমনই বৈশিষ্ট্যগুলো মনে রাখাও আমাদের জন্য খুব সুবিধাজনক হয়। এখন এখানে আমরা কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেটা আমরা কিছুক্ষণ আগেই পড়লাম, যে পূর্ণরূপ আর সংক্ষিপ্ত রূপ। এখানে আমরা কতগুলো ক্রিয়াপদ দেখতে পাচ্ছি, যেগুলো সাধু ভাষায় পূর্ণরূপে ব্যবহৃত হয়েছে এবং চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়েছে। আমরা সাধু ভাষায় বলি আসিয়া, কিন্তু চলিত ভাষায় আমরা কি বলি? এসি। সাধু ভাষায় বলি করিয়া, এটি হচ্ছে ক্রিয়াপদের পূর্ণরূপ, আর এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে করে। আমরা যে বলি করেছে, এর পূর্ণরূপ কি? করিয়াছে। অর্থাৎ তুমি যখন সাধু ভাষায় লিখবে তখন অবশ্যই করিয়াছে শব্দটি লিখতে হবে, করেছে লিখলে ভুল হবে। খাচ্ছিল, এটা হচ্ছে চলিত রূপ, আর এর সাধুরূপ কি? খাইতে ছিল। গিয়াছিল, এই শব্দটির চলিত রূপ হচ্ছে গেছিল। ঘুমাইতেছে, এর চলিত রূপ কি? ঘুমাচ্ছে। চলিল, এর চলিত রূপ হচ্ছে চলল। তাহলে এরকম অসংখ্য শব্দ আছে, যেগুলো তোমাদের বোর্ড বইয়ে দেখবে ভাষা অধ্যায়ের শেষে এসে উদাহরণ দেওয়া আছে। সেই উদাহরণগুলো তোমরা দেখবে, সেখান থেকে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন অনেক সময় চলে আসে। তাহলে ভাষা অধ্যায়টি নিয়ে আমরা পুনরালোচনা করলাম। তোমরা যে অংশগুলো আমি দাগাতে বললাম সেগুলো তোমাদের বোর্ড বইয়ে দাগিয়ে ফেলবে, খুব ভালোভাবে অধ্যায়টি পড়বে। তোমাদের সাথে কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, নিরাপদ থাকো। ধন্যবাদ।